গুড মর্নিং ডে স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল পোস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডালটন স্যার। তোমরা এখন পাচ্ছ মিক্সড জিকে প্র্যাকটিস ক্লাস 39 39তম ক্লাসে সকল স্বাগত জানাই। তো এখন এই যে ক্লাস হচ্ছে আপকামিং তোমাদের সমস্ত পরীক্ষায় কিন্তু কাজে লাগবে। তো আমাদের ফেব্রুয়ারি মাসে যে ক্লাস রুটিন পাচ্ছ, এখানে আমার ক্লাস সকাল 8:30 থেকে আছে এবং অন্যান্য স্যারের কখন কোন ক্লাস হয় তোমরা একবার দেখে রাখো। এবং আমাদের টেলিগ্রাম দা ওয়ে অফ সলিউশন অফিসিয়াল ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে যারা এখনো জয়েন করোনি অবশ্যই জয়েন করে নেবে, কারণ সমস্ত ক্লাসের পিডিএফ লিংক বা নোটিফিকেশন তোমরা টেলিগ্রামে পাবে। এবং আমাদের পেড কোর্স যেটা তোমরা পাচ্ছ TWS একাডেমি অ্যাপে, এখানে তোমরা TWS একাডেমি অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে, দিয়ে সেখানে পেড কোর্স তুমি পারচেস করতে পারবে। আচ্ছা চলো, আজকের প্রথম প্রশ্ন। সকলের সেশনে যারা কানেক্ট হয়েছো সেশনটি লাইক করো, শেয়ার করো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথম প্রশ্ন হচ্ছে, কে প্রথম ন্যাশনাল কংগ্রেস কথাটি ব্যবহার করেন? জাতীয় কংগ্রেস কথাটি প্রথম ব্যবহার করেছিলেন কে? তো ন্যাশনাল কংগ্রেস এই থেকে কিন্তু বেশ কিছু কোশ্চেন আসে, যেমন এটি কবে প্রতিষ্ঠা হয় সেটা আসে। সুরেন্দ্রনাথ ব্যানার্জি এই কথাটি প্রথম ব্যবহার করেছিলেন, বেঙ্গলি পত্রিকায় প্রথম প্রকাশিত হয় ন্যাশনাল কংগ্রেস কথাটি। এবং পরবর্তীতে আমরা দেখবো 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে। এবং এই কংগ্রেস কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে বলো, কমেন্ট করে জানাও। জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে কত সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়? জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে কত সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? 1907, 1911, 1916 নাকি 1919 সালে? কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপকামিং পরীক্ষাগুলোর জন্য। জাতীয় কংগ্রেসের একবার ভাঙন হয়, সেটা কোথায়? সেটা 1907 সালে সুরাটে। 1907 সালটা ইম্পর্টেন্ট আছে। 1911 সাল, যেখানে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে জনগণ মন এই গানটি গাওয়া হয় এবং এই 11 সালে কি হয়, বঙ্গভঙ্গ রদ করা হয়। 1916 সালে এই ঘটনাটি ঘটে, জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে একটা চুক্তি হয়েছিল যেটা লখনৌ চুক্তি নামে পরিচিত। তো এই জাতীয় কংগ্রেসের অধিবেশন কোথায় হয়? 1916 সালে যে অধিবেশন হয়েছিল কোথায়? এটা লখনৌতে হয়। অবশ্যই কোথায়? লখনৌতে হয়েছিল। এবং এখানে সভাপতি কে ছিল? সভাপতি ছিল অম্বিকাচরণ মজুমদার। অম্বিকা চরণ মজুমদার। বলো, তত্ত্বাবধানী সভা কবে প্রতিষ্ঠিত হয়? তত্ত্বাবধানী সভা কবে প্রতিষ্ঠিত হয়? প্রত্যেকের সেশনটি লাইক শেয়ার করে দাও এবং শেষ পর্যন্ত দেখতে থাকো। তত্ত্বাবধানী সভা এটি কত সালে গঠিত হয়? দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত এই তত্ত্বাবধানী সভা প্রতিষ্ঠিত হয়েছিল 1839 সালে। বলো, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করে? আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করে? রাধাকান্ত দেব, দেবেন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, কেশবচন্দ্র সেন। আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর রাজা রামমোহন রায়। কত সালে? 1815 সালে। একই সঙ্গে ব্রাহ্ম সভা কবে প্রতিষ্ঠা হয়? রাজা রামমোহন রায় ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেছিলেন। ব্রাহ্ম সভা প্রতিষ্ঠিত হয়েছিল 1828 সালে। এটা পরবর্তীকালে ব্রাহ্ম সমাজে পরিণত হয়। আচ্ছা, পরবর্তী কোশ্চেন। জাস্কর হিমালয় কোন হিমালয়ের প্রধান পর্বতশৃঙ্গ? জাস্কর একটা পর্বতশৃঙ্গ, যেটি কোন হিমালয়ের প্রধান পর্বতশৃঙ্গ? উচ্চ হিমালয়, ট্রান্স হিমালয়, কেন্দ্রীয় হিমালয় নাকি মধ্য হিমালয়? সঠিক উত্তর বলো, এখানে কি আছে? সঠিক উত্তর এখানে হবে ট্রান্স বা টেথিস হিমালয়। ট্রান্স বা টেথিস হিমালয়। তো হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ বললে কি হতো উত্তর?
ওভারঅল যে হিমালয় পর্বতমালা ভারতের একদম সেই জম্মু কাশ্মীর থেকে শুরু করে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত আছে। তো এই যে হিমালয় পর্বতমালা, এই সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট, যেটা পড়ছে কোথায়? নেপালে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, পশ্চিম হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো হিমালয়ের আমরা জানি বেশ কিছু ভাগ রয়েছে, দৈর্ঘ্য বরাবর ভাগ রয়েছে, প্রস্থ বরাবর ভাগ রয়েছে। তো সেরকম পশ্চিম হিমালয় যেটা বলছি আমরা, এই সর্বোচ্চ শৃঙ্গ মনে রাখবে নাঙ্গা পর্বত, অপশন সি। একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে বলো? একাডেমিক অ্যাসোসিয়েশন, এই যে কোশ্চেন গুলো করানো হচ্ছে সমস্ত পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঘুরিয়ে ফিরে কোশ্চেন গুলো আসে বারবার। একাডেমিক অ্যাসোসিয়েশন যেটার প্রতিষ্ঠাতা ছিলেন হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও, কত সালে? মনে রাখবে সালটা 1827 এই সাল নাগাদ প্রতিষ্ঠা করেন। আরেকটা আন্দোলন হয় যেটা নব্যবঙ্গ আন্দোলন বা ইয়ং বেঙ্গল মুভমেন্ট, যার সঙ্গে জড়িত ছিল কে? ডিরোজিও। নব্যবঙ্গ আন্দোলন বা নব্যবঙ্গ দল তিনি প্রতিষ্ঠা করেছিলেন। মরলে মিন্টো সংস্কার কত সালে ঘোষিত হয়? মরলে মিন্টো সংস্কার কত সালে ঘোষিত হয়? 1907, 1909, 1911, 1919 সাল, বলো। মরলে মিন্টো রিফর্মস এটি কবে ঘোষিত হয়? এটি ঘোষিত হয়েছিল, সালটা হচ্ছে 1909 সালে। কত সালে? 1909 সালে। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয় কত সালে? আজকে বেশ কিছু এই রিলেটেড কোশ্চেন পাচ্ছ, প্রতিষ্ঠাতা সমাজের, যেগুলো ঘুরে ফিরে আসে পরীক্ষায়। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা আমরা জানি কি? আত্মারাম পাণ্ডুরঙ্গ, এবং এটি 1867 সালে প্রতিষ্ঠিত হয়। এবং কোথায় প্রতিষ্ঠিত হয় বলতো? কোথায় এটা প্রতিষ্ঠা হয়? মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে। তো প্রতিষ্ঠাতা নামটা কি বলা হলো? আত্মারাম পাণ্ডুরঙ্গ। এগুলো আমরা অনেকবার করিয়েছি তোমাদের। আচ্ছা, একই রকম প্রশ্ন যেগুলো হয়, 1875 সালে স্বামী দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠিত আর্য সমাজ। সত্য সাধক সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? জ্যোতিবারাও ফুলে সত্য সাধক সমাজের প্রতিষ্ঠাতা, 1873 সালে। পরবর্তী প্রশ্ন, 1906 সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয়? 1906 সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয়? ভারত সভা, মুসলিম লীগ, বেঙ্গল জমিদার লীগ, ভারতের কমিউনিস্ট পার্টি। তো এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর মনে রাখবে যে মুসলিম লীগের প্রতিষ্ঠা হয় 1906 সালে। কোথায়? ঢাকাতে। বর্তমান যেটা বাংলাদেশের রাজধানী ঢাকা, তখন অবিভক্ত ভারতবর্ষের ঢাকাটাও ধরো ভারতের মধ্যেই ছিল। তো 1906 সালে এই মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়। পাশাপাশি ঢাকার নবাব সালিমুল্লাহর উদ্যোগে, নবাব সালিমুল্লাহকে ধরা হয় প্রতিষ্ঠাতা। আগা খান ছিল সভাপতি। আচ্ছা, স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? মনে রাখবে এটা প্রত্যেকে তোমরা পারবে, বাল গঙ্গাধর তিলক এই উক্তিটা করেছিলেন। আরেকটা উক্তি মনে রাখবে যে শিক্ষা অপেক্ষা করতে পারে কিন্তু স্বরাজ নয়। শিক্ষা অপেক্ষা করতে পারে কিন্তু স্বরাজ নয়, এই উক্তিটি কার? এই উক্তিটা হচ্ছে CR দাস বা চিত্তরঞ্জন দাস দাসের উক্তি। স্বরাজ কথাটি কে প্রথম ব্যবহার করে বলতো? এটা তোমাদেরকে আগে করিয়েছি আমি, দাদাভাই নওরোজি 1906 অধিবেশন। গঙ্গা নদীর সক্রিয় বদ্বীপ ভারতে
এই স্থানে রয়েছে, তোমাকে বলতে হবে কোন স্থানে রয়েছে, কোন স্থানে রয়েছে। সক্রিয় বদ্বীপ বলতে কি বোঝায় বলো? সক্রিয় বদ্বীপ বলতে যে বদ্বীপ এখনো প্রক্রিয়া চলছে, তাই তো। নদিয়া উত্তর 24 পরগনা, হাওড়া, সুন্দরবন উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া। তো আমরা যদি দেখি গঙ্গা নদীর সক্রিয় বদ্বীপ যেটা সুন্দরবন অঞ্চলে আছে, বদ্বীপ গঠনের কাজ ধরো এখনো চলছে। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে কত সালে? এটা কিন্তু পরীক্ষায় বহুবার এসছে এবং আসে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। রামকৃষ্ণ মিশন আর একটা হচ্ছে রামকৃষ্ণ মঠ। এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ 1897 সালে। কোথায় বলতো? বেলুড়ে। কোথায়? বেলুড়ে। এই মঠ প্রতিষ্ঠা করেছিলেন ঠিক পরের বছর 1898 সালে। এটাও বেলুড় মঠ, যেটাই বেলুড় মঠ। নিম্নলিখিত কোন বক্তব্যটি ভুল আছে তোমাকে খুঁজে বার করতে হবে। কোন বক্তব্যটি ভুল? কৌটিল্য ছিলেন চন্দ্রগুপ্তের পথপ্রদর্শক, পরামর্শদাতা। এটা কি সঠিক না ভুল বলো? এটা সঠিক আছে। চন্দ্রগুপ্ত মানে কি? চন্দ্রগুপ্ত মৌর্য, কিন্তু হ্যাঁ এখানে তোমাকে বুঝে নিতে হবে। চন্দ্রগুপ্তের উত্তরাধিকারী হন তার পুত্র বিন্দুসার। চন্দ্রগুপ্ত গ্রিকদের কাছে পরিচিত ছিলেন অমিত্রাঘাত হিসেবে। চন্দ্রগুপ্ত দক্ষিণ ভারতে অনশনে প্রাণ ত্যাগ করেন। তাহলে এই যে জায়গাগুলো আছে এখানে অ্যান্সার করতে গেলে আমাদের এই যে প্রত্যেকটা লাইন সম্পর্কে জানতে হবে। তো চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র বিন্দুসার, এটা সঠিক আছে। চন্দ্রগুপ্ত গ্রিকদের কাছে পরিচিত ছিলেন অমিত্রাঘাত হিসাবে, এটা ভুল আছে, এটা রং আছে। এবং চন্দ্রগুপ্ত দক্ষিণ ভারতে অনশনে প্রাণ ত্যাগ করেন, এটাও সঠিক আছে। আমরা জানি চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে জৈন ধর্ম গ্রহণ করেছিল এবং তিনি অনশনে, জৈনদের টেকনিকটাই ওটা, তো তারা অনশনে প্রাণ ত্যাগ করে সেই সময় দেখা যায়। তো এই তিনটে বক্তব্য সঠিক আছে। তাহলে অমিত্রাঘাত উপাধিটা কার ছিল? অমিত্রাঘাত উপাধি ছিল বিন্দুসারের। কার ছিল? বিন্দুসারের। বিন্দুসার অমিত্রাঘাত নামে পরিচিত ছিলেন, কিন্তু চন্দ্রগুপ্ত গ্রিকদের কাছে পরিচিত ছিলেন স্যান্ড্রোকোট্টাস নামে। কোট্টাস নামে। তাহলে অমিত্রাঘাত উপাধি এটা ছিল বিন্দুসারের। আচ্ছা, অশোকের পিতা কে ছিল বলতো? তাহলে প্রথম হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, তার পুত্র ছিল বিন্দুসার, এবং বিন্দুসারের পুত্র হচ্ছে অশোক। বিন্দুসারের পুত্র হচ্ছে সম্রাট অশোক। অশোককে বলা হয় মৌর্য যুগের সর্বশ্রেষ্ঠ রাজা। তো এই অশোক, অপশন সি তাহলে এটা ভুল আছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? জিন্দাগাদা, গুরু শিখর, দোদাবেতা, আনাইমুদি। তো নীলগিরি পর্বত কোথায়? তামিলনাড়ুতে আছে, তাই তো। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। অপশন সি কারেক্ট আছে। তোমরা বলবে যে জিন্দাগাদা কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? মনে রাখবে পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জিন্দাগাদা। সর্বোচ্চ শৃঙ্গ মনে রাখতে হবে, একদম ক্লিয়ার, পরীক্ষা আসবে। গুরু শিখরটা কার সর্বোচ্চ শৃঙ্গ? এটা রাজস্থানের
আরাবল্লী পাহাড়ের মাউন্ট আরাবল্লী পর্বতের মাউন্ট আবু পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ গুরুশিখর। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ বললে এটা লিখতে পারি আমরা আরাবল্লী, যেটা হচ্ছে প্রাচীনতম ভঙ্গিল পর্বত। আনাইমুদি, আনাইমুদি কোন পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গ? এটা কি হবে বলো? আনাইমুদি হচ্ছে পশ্চিম ঘাট পর্বতমালা, তাই তো। ওয়েস্টার্ন ঘাট এবং ইস্টার্ন ঘাট দুটো জিনিস মনে রাখতে হবে। এটা আর পশ্চিম ঘাট পর্বতমালা যদি দেখি একদম সেই মহারাষ্ট্র থেকে শুরু হয়ে তামিলনাড়ু পর্যন্ত প্রায় বিস্তৃত রয়েছে। আনাইমুদি হচ্ছে পশ্চিম ঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ বলে কি লিখতে হবে? ভারতের সর্বোচ্চ শৃঙ্গ বললে কি লিখতে হবে? ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, এটা অবশ্যই করবে K2, গর্ডন অস্টিন বা K2। ভারতের যে সীমানা, যে ভৌগোলিক সীমানা তুমি যদি দেখো K2, এটা হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ, K2 বা গর্ডন অস্টিন। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ প্রত্যেকে জানো, ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পিক হচ্ছে সান্দাকফু। পরবর্তী প্রশ্ন, কোন সূত্রে বলা হয়েছে যে শ্রীনগরের, কোন সূত্র মানে এটা ভৌত বিজ্ঞানের সূত্র নয়, এটা হচ্ছে ঐতিহাসিক সূত্র, মানে ঐতিহাসিক ডেটা থেকে আর কি। শ্রীনগরের স্থপতি ছিলেন সম্রাট অশোক। শ্রীনগরটা কোথায়? এটা জম্মু কাশ্মীর, রাজধানী শ্রীনগর আমরা জানি। জম্মু কাশ্মীর বর্তমান ইউনিয়ন টেরিটরি। তো এই রাজতরঙ্গিনী, দিব্যদান, তারানাথের তিব্বতের ইতিহাস, মহাবংশ, এই সমস্ত ইতিহাস, তার মধ্যে আমরা একটা জিনিস প্রত্যেকে জানি, যেটা হচ্ছে যে কাশ্মীরের ইতিহাস আমরা পাচ্ছি রাজতরঙ্গিনী থেকে, কলহন রচিত রাজতরঙ্গিনী থেকে। তো এই রাজতরঙ্গিনী থেকে আমরা পেয়েছি যে শ্রীনগরের স্থপতি সম্রাট অশোক। পরবর্তী প্রশ্ন, দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ প্রতিষ্ঠা করেন নিম্নের কোন ব্যক্তি? দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ, অ্যাংলো বানানটা ভুল আছে, অ্যাংলো বৈদিক কলেজ প্রতিষ্ঠা করেন নিম্নের কোন ব্যক্তি? লালা হংসরাজ, স্যার সৈয়দ আহমেদ খান, বীরেশচন্দ্র লিঙ্গম, রাজনারায়ণ বসু। সঠিক উত্তর বলো, কারেক্ট অ্যান্সার এখানে কি হবে? লালা হংসরাজ, অপশন এ। এবং সালটা যদি দেখো 1886 সালে। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন নিম্নের কে? সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠাতা কে? স্বামী দয়ানন্দ সরস্বতী, গোপাল কৃষ্ণ গোখলে, মহাত্মা গান্ধী, রাজনারায়ণ বসু। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা গোপাল কৃষ্ণ গোখলে। এই গোপাল কৃষ্ণ গোখলে কে ছিলেন জানো? গান্ধীজির রাজনৈতিক গুরু। গান্ধীজি রাজনৈতিক গুরু। মোহাম্মদ আলী জিন্নার রাজনৈতিক গুরু ছিল গোপাল কৃষ্ণ গোখলে। তো এই গোপাল কৃষ্ণ গোখলে বা জি.কে. গোখলে, তিনি সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন 1905 সালে। মৌর্য যুগে কন্টকা শোধনাগার ছিল কি? রাজকোষাগার, দেওয়ানি আদালত, থানা নাকি ফৌজদারি আদালত? কন্টকা বলতে কি বোঝানো হয়? কন্টকা বলতে বোঝানো হয় ফৌজদারি আদালতকে। ছোটনাগপুর মালভূমি গঠিত হয়েছে প্রধানত কোন ধরনের শিলায়? বেলে পাথর, চুনাপাথর, শেল, গ্রানাইট, চুনাপাথর, ডলোমাইট,
আর্কিয়ান যুগের গ্রানাইট ও নিস প্রভৃতি দ্বারা, গন্ডোয়ানা কয়লা, বেলেপাথর, চুনাপাথর দ্বারা। ছোটনাগপুর মালভূমি এটি গঠিত হয়েছে কি দ্বারা? বলো। এখানে মনে রাখবে অপশন সি সঠিক আছে, আর্কিয়ান যুগের গ্রানাইট এবং নেস প্রভৃতি দ্বারা এই ছোটনাগপুর মালভূমি গঠিত হয়েছে। প্রত্যেকে তোমরা যারা নতুন আছো, কানেক্ট হয়েছে প্রথম, দেখে রাখো আমাদের ফাউন্ডেশন ব্যাচ চলছে। ডাব্লিউবিপি 2024 সালকে টার্গেট করে ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ করা হয়েছে এবং 15 ফেব্রুয়ারি তারিখ থেকে শুরু হয়েছে এই ব্যাচ। যারা ভাবছো যে পরীক্ষার বিজ্ঞপ্তি আসবে তারপর পড়াশোনা শুরু করব, আমি বলবো পিছিয়ে পড়বে, পিছিয়ে পড়তে হবে। কারণ তোমার পরীক্ষা যখনই হোক, বিজ্ঞপ্তি যখনই আসুক, বিশেষ করে পুলিশের পরীক্ষায় খুব বেশি সময় পাওয়া যায় না। বিজ্ঞপ্তি আসবে, পরীক্ষা, মাঠ, মেন, ইন্টারভিউ, খুব বেশি লং প্রসেস কিন্তু নয়। ঠিক আছে, পুলিশের রিক্রুটে আমরা যদি দেখি দ্রুততার সহিত কাজ হচ্ছে, মাঝে মাঝে কিছু কেসে একটু ডিলে হয়েছে, বাট ওভারঅল যদি দেখো বর্তমান ওয়েস্ট বেঙ্গলের যে পরিস্থিতি অনুযায়ী পুলিশের নিয়োগটা কিন্তু খুব ভালো হচ্ছে অন্যান্য পরীক্ষাগুলোর তুলনায়। তো সেটাকে টার্গেট করছে অনেকেই, কম্পিটিশন দিনের পর দিন বাড়ছে, সমস্ত দিক মাথায় রাখতে হবে তোমার। তুমি যদি মনে করো যে বিজ্ঞপ্তি নেই এখন, ব্যাচ এখন পড়বো কেন, ব্যাপারটা ওটা না। তোমাকে মাঠ হবে, 1 মাসের মধ্যে মেন পরীক্ষা হবে, প্রিলিমেন একসঙ্গে প্রস্তুতি হবে, মাথায় রাখবে এটা, প্রিলিমেন একই সঙ্গে প্রস্তুতি হবে। তো তোমার এই ডাব্লিউবিপি একটা সিলেকশন নিতে গেলে আমাদের ইউটিউবে দেখবে সফলতার ভিডিও রয়েছে, অনেকে কি পরিমাণ পরিশ্রম করেছে সেটা একবার দেখো। তুমি যে পরীক্ষায় দাও, বিজ্ঞপ্তির জন্য ওয়েট করবে না, সে তুমি আমাদের কাছে পড়ো না পড়ো সেটা বড় কথা নয়, তুমি কি করবে সেটা আগে ডিসিশন নিতে হবে। তোমাকে চাকরি পেতে গেলে তোমাকে পড়তে হবে, এটা তো তুমি জানছো, বাট কবে থেকে পড়তে হবে মনে রাখবে, আজ এখন থেকেই পড়তে হবে, সবসময় এই মেন্টালিটি রাখবে। কারণ বিজ্ঞপ্তি আসুক তারপর পড়বো, এখানে কিন্তু একটা গ্যাপ হবে, যার ফলে তোমার সিলেকশন হয়তো একটুর জন্য হলো না। অর্থাৎ শুরুটা তোমার আজ এখন থেকেই করা উচিত। তোমার পরীক্ষা বিজ্ঞপ্তি যখন আসে আসুক, তুমি রেডি থাকো, রেডি থাকলে পেয়ে যাবে। ঠিক আছে, আর যদি তুমি শুরু করো লেটে, তাহলে কি হবে, অনেক সময় কি হয়, ওই একটু আধটুর জন্য স্লিপ হয়ে যায়, তখন চাপ হয়ে যায়। ওকে, কারণ জিনিস অনেকটা আছে, সমস্ত বিষয় সিলেবাস ভিত্তিক ক্লাস দেওয়া হচ্ছে, এইটা দিয়ে 5 মাস লেগে যাচ্ছে আমাদের কমপ্লিট করতে। 5 মাস প্রতিদিন ক্লাস দিয়ে, সোম থেকে শনি, ঠিক আছে, রবিবারটা শুধু বাদ। ওকে, তো এই ব্যাপারটা মাথায় রাখো। পরীক্ষা তুমি দেওয়াটা তো বড় কথা না, সিলেকশন নেওয়াটা বড় কথা। ওই জন্য তোমাকে প্রস্তুতি নিতে হবে। আমাদের ব্যাচ যেগুলো রয়েছে, এনএম জিএনএম এর ব্যাচ একটা রানিং আছে, 22শে জানুয়ারি থেকে শুরু হয়েছে, 1 মাস মতো হলো। জুলাই মাসে পরীক্ষা রয়েছে, যারা দিতে ইচ্ছুক ব্যাচ নিতে পারো। এবং ডাব্লিউবিপি কেপি এসআই মেন্স এর জন্য একটা ব্যাচ, এসআই প্রিলিমস হয়ে গেছে এবং প্রিলিমসে পরে এবার মেনের প্রস্তুতি তোমাকে নিতে হবে। রেজাল্ট বার হবে কবে, সেই অপেক্ষায় যারা আছো, আমি বলবো যে তোমরা যদি পরীক্ষা তো দিয়েছো, কেমন স্কোর আসছে সেটার উপর ডিপেন্ড করে তোমার যদি মনে হয় না হতে পারে, তো অবশ্যই নেওয়া ভালো। এবং মাঠ তো বিশাল কিছু থাকে না, এসে 800 মিটার রান একটু চেষ্টা করলে হয়ে যায়। তো রান প্র্যাকটিস করো, পাশাপাশি মেন্সের জন্য পড়তে থাকো। তো সেটাকে টার্গেট অনেকে রিকোয়েস্ট ছিল, সেই অনুযায়ী আমরা এই ডেসক্রিপ্ট ব্যাচ লঞ্চ করেছি, যেটা ক্লাস শুরু হবে মার্চ মাসে। মার্চ মাসের শুরুতেই ক্লাস কিন্তু শুরু হচ্ছে। পাশাপাশি আর একটা ব্যাচ যেটা হচ্ছে প্রয়াস ব্যাচ, এটা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার মেনকে টার্গেট করা হচ্ছে, ডেসক্রিপটিভ ব্যাচ। তো আমি বলবো এই ব্যাচের ক্ষেত্রে, যেহেতু প্রিলিমস এখনো হয়নি, প্রিলিমস ক্লার্কশিপের এখনো হয়নি, এখন তোমার মনে হবে স্যার আগে থেকেই শুরু হয়ে গেল। তো বিষয়টা হলো এটা যে একটু টাচে থাকো, প্রিলিমস 100 নম্বর, মেন্স 100 নম্বর,
দুটো যোগ হচ্ছে, সমান গুরুত্ব। এবার কি প্রিলিমসটা হওয়ার পর রেজাল্ট বার হবে, তারপর মেন হবে, সময় তোমরা একটা পাবে। তবুও অনেকে তোমরা চাইছিলে, এটা একটা পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে একটু টাচে থাকা ভালো। আমরা বলবো যারা এই পার্ট টুর জন্য চাইছো পড়তে, বা পার্ট টুটা কিভাবে প্রস্তুতি নেব, এটা তোমরা এই ব্যাচটা নিতে পারো। নিয়ে কি হবে, শুধু ক্লাসটা দেখবে, আদার্স টাইম দেওয়ার দরকার নেই। অনলি আমি সাজেস্ট করব শুধু ক্লাস দেখলে হবে এখন, ঠিক আছে? স্যার যেভাবে পড়াবে সেই অনুযায়ী শুধু ক্লাসের টাইমটা ক্লাসটা করে, ওকে? আর আদার্স খুব বেশি সময় দিতে হবে না পার্ট টু এর জন্য, এখন শুধু ক্লাসটা দেখলে হবে। পাশাপাশি পার্ট ওয়ানটার জন্য পড়তে থাকো, ক্লার্কশিপের ক্যান্ডিডেটদের বলছি। পার্ট ওয়ান এটা বিশাল ভাইটাল, এটাও ফাইনাল ধরো, পার্ট টুটাও ফাইনাল। তো পার্ট টুটা ডেসক্রিপটিভ, এখানে বাংলার ইংরাজি শুধু, আলাদা বিশাল কিছু হেডেক নেই। ইংরাজি তুমি যা গ্রামাটিক্যাল প্র্যাকটিস করছো, একটু সেন্টেন্স লেখা শিখতে পারলে তোমার টার্গেট থাকবে ট্রান্সলেশন করাটা। ট্রান্সলেশনটা এক দুদিনে হয় না কিন্তু, হ্যাঁ, এটা সেই ছোটবেলা থেকে যা পড়ে এসছো, যা তোমার ভান্ডারে আছে, তার উপর বেস করে যেগুলো দরকার সেগুলো ইনপুট করতে হবে, দেন আউটপুট পাবে। ওই জন্য আমি তোমাদের যারা বলবো পার্ট টু নেবে, তারা ওই ক্লাসটাই দেখবে, আদার্স সময় পার্ট টু এর জন্য দিতে হবে না প্রিলিমসের আগে পর্যন্ত। তারপর তুমি পার্ট টুটা খুব ভালো করে ফোকাস করবে, ওকে? তাহলে এই পর্যন্ত এই ব্যাচ, এটাও শুরু হচ্ছে কবে থেকে, মার্চ মাসে। এত পরিমাণ রিকোয়েস্ট এসছে যার কারণে বাধ্য হয়ে, এটা আমি স্যারকে বলছিলাম যে কদিন পরে লঞ্চ করা যেত, কারণ পার্ট ওয়ান যেহেতু হয়নি। তবুও একটা জিনিস করা যায় যেটা ক্ষতি হবে না, শুধু ক্লাসের টাইমটা ক্লাস দেখবে, কোনো ক্ষতি হবে না, একটু টাচে থাকা ভালো, ব্যাস। আচ্ছা, তো হেল্পলাইন নাম্বার রয়েছে, এটা তোমরা যোগাযোগ করে জিজ্ঞাসা থাকলে জিজ্ঞেস করবে যে কি কার সুবিধা অসুবিধা এগুলো, ওকে? এবার কোশ্চেন হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বা আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ নাম কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বেশ পরীক্ষায় এসছে এটা, অনেকবার প্রিলিমসে এসছে বা অন্যান্য পরীক্ষায় এসছে। স্যাডেল পিক বা স্যাডেল শৃঙ্গ, অপশন এ। আইহোল প্রশস্তি থেকে আমরা কোন বংশের পরিচয় পাই? তো বেশ কিছু প্রশস্তি, লিপি এগুলো আছে। আইহোল প্রশস্তি থেকে আমরা যে বংশের পরিচয় পাই সেটা হচ্ছে প্রতাপী চালুক্য বংশ। আমরা কি জানি, দ্বিতীয় পুলকেশীর সময়কাল জানতে পারি। আইহোল প্রশস্তির রচয়িতাকে, রচয়িতা এটা হচ্ছে রবি কীর্তি, রবি কীর্তি। 2 নম্বর হচ্ছে এটা এটা দ্বিতীয় পুলকেশীকে বলা হয়। দ্বিতীয় পুলকেশীর সময়কাল জানতে পারি। ভারতে একমাত্র সক্রিয় আগ্নেয়গিরির নাম কি? ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হলো কোনটি? সক্রিয় আগ্নেয়গিরি, তো এটা হবে, মনে রাখবে, ব্যারেন দ্বীপ। ব্যারেন দ্বীপ সক্রিয়। আর একটা রয়েছে নারকোন্ডাম, এটা মৃত। পরবর্তী প্রশ্ন হচ্ছে লাক্ষা দ্বীপপুঞ্জ হলো কি ধরনের দ্বীপপুঞ্জ? লাক্ষা দ্বীপপুঞ্জ প্রবাল, আগ্নেয়, টেকটনিক নাকি পলিগঠিত দ্বীপপুঞ্জ? লাক্ষা দ্বীপপুঞ্জটা এটা আমরা জানি প্রবাল দ্বীপপুঞ্জ। লাক্ষাদ্বীপ একটা ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল। কতদিনের তোমাদের হোমওয়ার্ক ছিল এটা, যে সিঙ্গালীলা শৈলশিলা পশ্চিমবঙ্গে কোন দেশ থেকে পৃথক করেছে? নেপাল হয়ে যাবে সঠিক উত্তর। গিলবার্ট বিল বিতর্ক হয় কত সালে? এটা তোমরা হোমওয়ার্ক করো। এখানে আজকে সেশন এন্ড করব। 26 এর মধ্যে তোমার স্কোর কত হচ্ছে একটু কমেন্টে জানিয়ে দেবে। এবং টেলিগ্রাম আছে, আমাদের দুটো চ্যানেলে ক্লাস হচ্ছে ইউটিউবে, সাবস্ক্রাইব করে নিও যারা নতুন আছো। TWS একাডেমিতে পেড কোর্স চলছে, ঠিক আছে? তো সমস্ত কিছু রয়েছে ফেসিলিটিস, তোমরা যেটুকু নিতে ইচ্ছুক বা যতটুকু নিতে চাও নিতে পারবে, সব রকম ব্যবস্থা আছে। একটা সময় পেড কোর্স আমরা করাতাম না, অ্যাপ এসছে 5 মাস হলো, ঠিক আছে? এখানে পেড কোর্স পাচ্ছ বিভিন্ন পরীক্ষার। তো তোমরা, আসল কথা হচ্ছে এটাই
যে পড়তে হবে তোমাকে, তাই তো? চাকরি করতে চাইছো, পেতে চাইছো বলেই তো সময়টা দিচ্ছ এখানে। এই সময়টা ভালোভাবে কাজে লাগাও, ঠিক আছে? সলিড পড়াশুনো করো, 6 মাস 1 বছর দেখবে তুমি চাকরি পেয়ে যাচ্ছ। একদম সলিড পড়তে হবে। এই 1 বছর সময় বা 6 মাস একটা কোর্স করলে তো দেখবে তোমার অনেক কিছু রেডি হয়ে যাচ্ছে, আপকামিং পরীক্ষাগুলোর জন্য তুমি তৈরি হয়ে যাচ্ছ। ঠিক আছে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করতে থাকো ভালো করে। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। ওকে, টাটা, বাই।